রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। বহুকাল আগে বলে গিয়েছিলেন বাবা লোকনাথ, আর আজও তার ভক্তরা সেই বাণী মেনে চলেন। আমাদের এই বাংলা থেকে পায়ে হেঁটে সবার প্রথমে কাশী, কাশী থেকে পায়ে হেঁটে সুদূর মক্কা, মক্কা থেকে পায়ে হেঁটে পৃথিবীর আরেক প্রান্ত একেবারে সাইবেরিয়া। বাবা লোকনাথ পদব্রজে পার করেছিলেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। আমাদের আজকের পর্বটা শুরু করছি কচুয়ায় বাবা লোকনাথের জন্মস্থান মন্দিরের সামনে থেকে। আমাদের আজকের পর্বে আপনাদের দেখাবো কিভাবে আপনারা কলকাতা থেকে কচুয়ায় আসবেন, কিভাবে এসে মন্দিরে পুজো দেবেন, তারপর কিভাবে এখানে এসে ভোগ খাবেন, সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। কলকাতা থেকে আপনারা এই কচুয়া মন্দির আসবেন কিভাবে? আপনারা চাইলে বাই রোডেও আসতে পারেন, অথবা আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। আমি ব্যক্তিগতভাবে ট্রেনে করে এসেছি। আমার সেই রুটটাই ভালো মনে হয়েছে, কারণ এতে সময়ও কম লাগে আর খরচটাও অনেক কম হয়। আপনারা যদি ট্রেনে করে কচুয়া মন্দির আসতে চান, সেই ক্ষেত্রে সবার আগে আপনাদের আসতে হবে হচ্ছে কাকড়া মির্জানগর নামক রেলওয়ে স্টেশনে। স্টেশনটি কোথায় পড়ে? স্টেশনটি পড়ে হচ্ছে শিয়ালদা হাসনাবাদ শাখার যে লাইন রয়েছে সেই লাইনে। শিয়ালদা থেকে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো, আর ভাড়া পড়ে হচ্ছে 15 টাকা। আমি ট্রেনে করেই আসলাম। এখন স্টেশন থেকে বাইরে যাব, বাইরে বেরিয়ে যাব টোটো স্ট্যান্ডে, সেখান থেকে টোটো নিয়ে আমাদের যেতে হবে হচ্ছে মন্দিরে। তো ভাড়া কচুয়া অটো করে এখান থেকে স্টেশনের বাইরে থেকেই অটো টোটো সব ব্যবস্থাই মোটামুটি রয়েছে। অটোয় যান অথবা টোটোয় করে মন্দিরে যান, সব ক্ষেত্রেই ভাড়া 10 টাকা। স্টেশনের বাইরে থেকেই আমি একটা অটো নিয়ে নিলাম, অটো ভাড়া পড়ছে 10 টাকা। এখন যাচ্ছি মন্দিরের দিকে। অটো আমাদের ঠিক এই জায়গাটায় নামিয়ে দিল, একেবারে কচুয়া মন্দিরের সামনে। এই মন্দিরের সামনে একটা বিশাল বড় গেট রয়েছে, ওই গেটের সামনেই নামিয়ে দিল। সময় লাগলো মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো, আর ভাড়া নিল ওই 10 টাকা। এই দেখুন, এই হচ্ছে গেট, কচুয়া মূল মন্দিরের গেট। এখান থেকেই আমাদের ভেতরে ঢুকতে হবে। এর পাশেই একটা পুকুর দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এখানেই আপনাকে অটো টোটো যাতে করেই আপনি আসুন নামিয়ে দেবে। মন্দিরের চারিদিকেই প্রচুর খাবার দোকান দেখতে পাচ্ছি আমি ঢুকে। তাছাড়াও পুজো সামগ্রিক দোকান তো রয়েছে, তাই আপনারা যদি সকাল সকাল আসেন এবং পুজো দিয়ে যদি সকালবেলার ব্রেকফাস্ট কিছু করতে চান, এখানেই করে নিতে পারেন। এই দেখুন, চারিদিক জুড়ে প্রচুর দোকান রয়েছে, আর এই হচ্ছে মূল মন্দির। দেখুন, মন্দিরের সামনে এরকম প্রচুর দোকান রয়েছে, এখানে ডালা বিক্রি হচ্ছে। এই যে কাকার দোকান। কাকা, ডালা কত থেকে শুরু হচ্ছে গো? দেখুন, এখানে পরপর অনেক দোকান রয়েছে, আর এই দোকানগুলোর সামনে এই হচ্ছে কচুয়ার মূল জন্মস্থান মন্দির। মন্দিরের সামনেই এখানে রয়েছে হচ্ছে অফিস সেন্টার। এখান থেকেই কিন্তু দুপুরের খাওয়ার কুপন দেওয়া হচ্ছে। এই যে কুপনের প্রাইস লেখা আছে দেখুন, 80 টাকা, 50 টাকা, আর পার্সেলও 80 টাকা। এই দেখুন, এই হচ্ছে কাউন্টার। তো এই অফিস ঘর থেকে এক্ষুনি এই ভোগ খাওয়ার কুপনটা কেটে নিলাম। কুপন মূল্য নিল 80 টাকা, আর ওনারা বললেন যে 12:30 থেকে ভোগ খাওয়ানো শুরু হয়ে যাবে, আর 3টে 3:30 পর্যন্ত চলবে। তাই আপনারা যখনই মন্দিরে আসবেন, দুপুরবেলা যদি এখানে ভোগ খেতে চান, আমি বলবো এসে সবার আগে এই কুপনটা কেটে নিন, তাহলে আপনাদের আর খাওয়া দাওয়ার অসুবিধা হবে না, মন্দিরেই ভোগ খেয়ে নিতে পারবেন। এখানে 3 ধরনের কুপন রয়েছে মূলত, দুটো 80 টাকার, একটা 50 টাকার। 50 টাকারটায় আপনাকে খিচুড়ি খাওয়ানো হবে, 80 টাকারটায় পোলাও বা ফ্রাইড রাইস যা রান্না হবে তাই খাওয়ানো হবে। আর আরেকটা 80 টাকা হচ্ছে পার্সেল। আপনারা চাইলে বাড়ির জন্য পার্সেলও নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে অসুবিধা নেই। এই দেখুন, এখন আমরা চলে এসেছি একেবারে বাবা লোকনাথের জন্মস্থান মন্দিরের সামনে। এখানে প্রচুর লোক বসে রয়েছেন, এনারা পুজো দেবেন। ওই সামনে পুজো দিচ্ছে। এই দেখুন, এটা হচ্ছে মন্দির, আর ওইখানে বসে রয়েছেন বাবা লোকনাথ। এই যে কচুয়া মন্দিরের টাইমিংটা আপনাদের বলে দিই। এই মন্দির প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 3টে থেকে রাত 8টা 8:30 পর্যন্ত খোলা থাকে।
বাবা লোকনাথের বাবার নাম হচ্ছে রামনারায়ণ ঘোষাল। রামনারায়ণ ঘোষাল বহুকাল দিয়ে চাইছিলেন তার একজন সন্তানকে ব্রহ্মচারী হিসেবে গড়ে তুলতে। তাই 1730 খ্রিস্টাব্দে যখন চতুর্থ সন্তান হিসেবে লোকনাথ ঘোষাল তার ঘরে জন্মগ্রহণ করেন, রামনারায়ণ ঘোষাল ও তার স্ত্রী ঠিক করেন তাদের এই সন্তানকেই তারা ব্রহ্মচারী হিসেবে গড়ে তুলবেন। সেই দায়িত্ব গিয়ে পড়ে তৎকালীন বিখ্যাত আচার্য ভগবান গাঙ্গুলির ওপর। ভগবান গাঙ্গুলির নিষ্ঠা, আদর্শ এবং তার সততা এবং ন্যায়পরায়ণতা সারা গ্রামে প্রসিদ্ধ ছিল। তাই রামনারায়ণ বাবু তার সন্তান লোকনাথ ঘোষালকে সঁপে দেন ভগবান গাঙ্গুলির চরণে, এবং ভগবান গাঙ্গুলি নিজের মতো করে দীক্ষা, শিক্ষায়, আদর্শ, কর্তব্যে গড়ে তোলেন এক যুবাবতার। বাবা লোকনাথের মূল মন্দিরটা আপনাদের দেখালাম। এখানে পুজো দেওয়ার নিয়মটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। পুজো দেওয়ার যা যা সামগ্রী লাগে, ধরুন ফুল, মালা, মিষ্টি, সন্দেশ, প্রসাদ, ধূপকাঠি, মোমবাতি, সেগুলো চাইলে আপনারা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন অথবা মন্দিরের বাইরে থেকেও কিনে নিতে পারেন। তারপর আপনারা যে যা পছন্দ মতো জিনিস নিয়ে একেবারে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়বেন। এবার লাইন করে গিয়ে পুজো দেবেন। সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় দক্ষিণা দিলেন দিলেন, না মনে হয় না দিলেন, কোনো জোর জবরদস্তি নেই। আর পুজো দিতে খুব একটা সময় লাগছে না, এখন তো মোটামুটি ফাঁকাই রয়েছে। পিক সিজনে ভিড় হয়, মানে ধরুন 19শে জ্যৈষ্ঠ, তারপর বাবা লোকনাথের যে সমস্ত আরো উৎসবগুলো রয়েছে সেই সময় আসলে ভিড় হবে, বাকি সময় মোটামুটি খালি থাকে আর কি। আর এখানে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই, যেটা চাকলাতে ছিল যে 100 টাকার টিকিট কাটতে হচ্ছে, এখানে কোনো ব্যাপার নেই। টাকা পয়সার অতটা বিষয় আমি দেখলাম না। বাবা লোকনাথের মূল মন্দিরের বাইরেই এইদিকে আরেকটা মন্দির রয়েছে, সেখানে বাবা লোকনাথের মাথায় আপনারা জলও ঢালতে পারবেন। অনেকে দেখছি দুধ পুকুরের জল এনে ঢালছে আর কি। এই দেখুন, এটাই হচ্ছে বাবা লোকনাথের মূর্তি। প্রচুর ভক্ত কিন্তু বাবার মাথায় জল ঢালছেন দেখতে পাচ্ছি। চলে এসেছি একেবারে দুধ পুকুরের সামনে। আর দুধ পুকুরটা হচ্ছে মন্দিরের একদম পেছন দিকে। দেখুন, এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরের জল কিন্তু বেশ পরিষ্কার, তবে কেউ এখন স্নান করছেন না। হয়তো করেন এখানে লোকজন স্নান, কারণ ওখানে পোশাক বদল করার জায়গা টায়গা সবকিছুই রয়েছে। আপনারা চাইলে এখানে স্নানও করে নিতে পারেন পুজো দেওয়ার আগে, অসুবিধা কিন্তু হবে না। জীবনে প্রথমবার এলাম কচুয়া মন্দিরে, তাই এই দুধ পুকুরের জল একটু মাথায় ছিটিয়ে নি আর কি। মন্দিরে ঢোকার রাস্তায় এখানে রয়েছে ভগবান গাঙ্গুলি তোরণ। সেই ভগবান গাঙ্গুলির বাড়িটা ঘুরে আসি চলুন। এই ভগবান গাঙ্গুলি ছিলেন বাবা লোকনাথের গুরুদেব, আপনাদের যেমনটা বলছিলাম। এই ভগবান গাঙ্গুলির বাড়ি কিন্তু আজও এখানে রয়েছে, অত্যন্ত প্রাচীন বাড়ি। তাই যেসব ভক্ত কচুয়া মন্দির দর্শন করতে আসেন তারা কিন্তু এসে একবার ঘুরে যান গুরুদেবের এই বাড়ি থেকে। এই দেখুন, এটা হচ্ছে এই বাড়ির গেট। বহু প্রাচীন একটি বাড়ি। এই হচ্ছে চারিদিকের পরিবেশ বর্তমানে। এটা তো মূলত একটু কম পুরনো, কিন্তু ইটগুলো দেখে বুঝতে পারবেন খুব একটা নতুন নয় কিন্তু। আর এইটা হচ্ছে ভগবান গাঙ্গুলির সেই আদি বাড়ি। এই যে এখনো কিন্তু অনেকটাই ভালো অবস্থায় রয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণের চিহ্ন মাত্র নেই। এই বাড়িটা অত্যন্ত ভাঙা অবস্থায় রয়েছে, তবুও যেটুকু রয়েছে সেটাও কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না সেরমভাবে। তো আমার মনে হয় যে মন্দির কর্তৃপক্ষের এদিকে একটু নজর দেওয়া উচিত, কারণ এটি কিন্তু ইতিহাসের একটি অংশ। এই অংশটা আমাদেরই সুরক্ষিত করে রাখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই দেখুন চারিদিকটার অবস্থা আর কি। এই বাড়িটাও পুরনো, তবে এর অবস্থাটা একটু ভালো, অতটাও খারাপ নয়। তবে বন্ধ গেট, গেট খোলা নেই। এইখানে আমি জানলা দেখতে পাচ্ছি দুটো। এখান দিয়ে যদি দেখি, এই দেখুন তখনকার দিনের একটা চৌকি রাখা রয়েছে। এই চৌকিতেই মনে হয় গুরুদেব থাকতেন বা তারপরে অন্য কোনো লোক থাকতেন। আর এই বাড়িরই যদি আমরা এদিকটায় আসি, এইদিকেও আরেকটা জানলা রয়েছে। এই দেখুন, ওইদিকে সব জিনিসপত্র রাখা, তবে মেঝেটা বাঁধানো হয়েছে। মেঝেটা আধুনিক প্রজন্মের দেখেই মনে হচ্ছে।
ওপরটা দেখুন, বাড়ির ওপরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কাঠের বিম দিয়ে তৈরি করা হয়েছে বাড়িটি। এই গুরুদেবের বাড়ির সামনেই এইদিকে একটা পুকুর রয়েছে, বিশাল বড় পুকুর। এই যে এখানে আবার কুল হয়েছে, কুল গাছ দেখুন, প্রচুর কুল চারিদিকে। এই যে ভগবান গাঙ্গুলির বাড়ি দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি হচ্ছে বেনি মাধবের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি দেখতে। এই বাড়িটি হচ্ছে মন্দিরের যে মূল গেট রয়েছে প্রবেশের, সেই গেটের একেবারে অপোজিট দিকেই অবস্থিত। এই দেখুন, এটা হচ্ছে কচুয়া মন্দিরের প্রবেশের গেট, আর মন্দিরের অপোজিটে এটা হচ্ছে বেনি মাধব তোরণ। এখান দিয়ে আমাদের যেতে হবে বেনি মাধবের বাড়ি দেখতে। এই যে বেনি মাধব তোরণ, এখান দিয়ে আমরা প্রবেশ করছি। ওই যে গেটটা আপনাদের দেখালাম, মূল গেট থেকে মোটামুটি 1 মিনিট আপনাদের হাঁটতে হবে। একটু ভিতরের দিকে এসে এই যে এই পুকুর দেখতে পারবেন, পুকুরের অপোজিট দিকেই রয়েছে বেনি মাধবের বাড়ি। দেখুন, এটাই হচ্ছে বেনি মাধবের বাড়ি। আর চারিদিকের পরিবেশটা একবার দেখুন, দুর্দান্ত পরিবেশ একেবারে। এই যে এই বাড়িটি কিন্তু এখনো মাটিরই রয়েছে। বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটা, এই যে লেখা আছে এখানে। তবে এই বাড়িটাও বন্ধ আছে, দেখানোর চেষ্টা করি আপনাদের এখান থেকেই। ওইখানে দেখতে পাচ্ছি, ওই দেখুন বেনি মাধব ওনার একটি ফটো রয়েছে, আর বাবা লোকনাথের মূর্তিও রয়েছে। ওখানে উনি থাকতেন আর কি। পুরো মাটির বাড়ি। এই যে এখনকার দিনে খুব একটা দেখা যায় না গ্রাম ছাড়া। তো মোটামুটি আমার কচুয়া ঘোরা শেষ। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30, আর আমি যাচ্ছি হচ্ছে ভোগ খেতে। তো এখন গিয়ে লাইনে দাঁড়াবো। 12:30টার পর থেকে শুরু হবে খাওয়ানো। ভোগে কি কি খাওয়াচ্ছে, কিভাবে খাওয়াচ্ছে, সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন, 50 টাকা দিয়ে যদি আপনারা কুপন কাটেন তাহলে এরকম মাটিতে বসে প্রসাদ খেতে হবে। এই যে এই প্রসাদ যে দেখছেন খিচুড়ি, ওরকম মাটিতে বসে খিচুড়ি খাওয়ানো হচ্ছে 50 টাকার কুপনে। বসে গিয়েছি এখন ভোগ খাওয়ার জন্য। এরকম চেয়ার টেবিলেই সব বসেছেন যারা 80 টাকার কুপন কেটেছে। এখন দেখি কি কি খাবার দেয়। এই বেরোলাম ভোগ খেয়ে। মেনুতে ছিল হচ্ছে সবার প্রথমে দিল ভোগের খিচুড়ি, তারপর ফ্রাইড রাইস, তারপর আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। এই সমস্তই আইটেম ছিল। আর পেট ভরে খাবার দিচ্ছে, আপনারা যতটা পারবেন নিয়ে চেয়ে খেতে পারবেন, অসুবিধা নেই। আমার মোটামুটি ভালোই লাগলো আর কি। এবারের মতো আমার কচুয়া মন্দির ঘোরা শেষ। বাবা লোকনাথের এই জন্মস্থান মন্দির সত্যিই খুব ভালো লাগলো। একটা দিন সুন্দরভাবে এখানে কাটালাম। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন।